আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজা যুদ্ধ শেষ করতে এবং জিম্মিদের মুক্ত করার বিষয়ে সমঝোতায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলে সেখানে একটি অন্তর্বর্তী প্রশাসন পরিচালনার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, এমনটা জানতে পেরেছে বিবিসি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে উঠতেই বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিরা গণহারে ওয়াকআউট করেন। ইসরায়েলের সেনাবাহিনীকে নিজেদের প্রযুক্তি ব্যবহারের অনুমতি বাতিল করেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। এই প্রযুক্তি ব্যবহার করে তারা গাজা ও পশ্চিম তীরে প্রতিদিন লাখো ফিলিস্তিনের ফোন কলের তথ্য সংগ্রহ করত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, আগামী 1 অক্টোবর থেকে তার দেশে ব্র্যান্ডেড ও পেটেন্টপ্রাপ্ত ওষুধ আমদানির ক্ষেত্রে 100% পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। বিরাট ক্ষতির আশঙ্কায় ভারত। যারা নির্বাচন নিয়ে চক্রান্ত করবে তারা আস্থা করে নিক্ষিপ্ত হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা 5 আসনের প্রধান সমন্বয়ক নবিউল্লাহ নবী। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গাজা যুদ্ধ বন্ধে সমঝোতার চূড়ান্ত পর্যায়ে জানালেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজা যুদ্ধ শেষ করতে এবং জিম্মিদের মুক্ত করার বিষয়ে সমঝোতার প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার হোয়াইট হাউস থেকে নিউ ইয়র্কে অনুষ্ঠিত রাইডার কাপ গলফ টুর্নামেন্টে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি একথা জানান। ট্রাম্প বলেন, আমাদের হাতে এখন গাজার বিষয়ে একটি চুক্তি আছে বলে মনে হচ্ছে। এই চুক্তির মাধ্যমে জিম্মিরা ফিরবে এবং যুদ্ধও শেষ হবে। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। এদিকে জাতিসংঘের অধিবেশনে যখন বিভিন্ন দেশের নেতারা একত্রিত হয়েছেন, তখন যুক্তরাষ্ট্র একটি 21 দফা শান্তি পরিকল্পনা উপস্থাপন করেছে। এর লক্ষ্য হচ্ছে ইসরায়েল ও হামাসের মধ্যে প্রায় 2 বছর ধরে চলমান গাজা যুদ্ধের অবসান ঘটানো। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, এই প্রস্তাব সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ট্রাম্প আরও জানান, তিনি বৃহস্পতিবার কয়েকটি মধ্যপ্রাচ্যের দেশের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন এবং এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও তার আলোচনা হয়েছে। টনি ব্লেয়ার কি গাজায় অন্তর্বর্তী প্রশাসনের দায়িত্ব নিতে যাচ্ছেন? গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলে সেখানে একটি অন্তর্বর্তী প্রশাসন পরিচালনার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, এমনটা জানতে পেরেছে বিবিসি। 2003 সালে ইরাক যুদ্ধে যুক্তরাজ্যকে জড়িয়েছিলেন টনি ব্লেয়ার। তিনি গাজা যুদ্ধ বন্ধে এবং ফিলিস্তিনি ভূখণ্ডটির ভবিষ্যৎ নিয়ে সব পক্ষের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন বলে জানা গেছে। চলতি সপ্তাহে জাতিসংঘে ট্রাম্প ও আরব নেতাদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এ সময় তারা একটি প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবের মূল বিষয় হল, যুদ্ধ পরবর্তী সময়ে একটি অন্তর্বর্তী প্রশাসন গাজার দায়িত্ব নেবে, প্রশাসনকে জাতিসংঘ সমর্থন দেবে এবং আরব দেশগুলো সহায়তা করবে। গাজার দায়িত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার আগ পর্যন্ত এই প্রশাসন কার্যকর থাকবে। এক প্রস্তাবে টনি ব্লেয়ারকে গাজার অন্তর্বর্তী প্রশাসনের দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে সমর্থন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। টনি ব্লেয়ারের কার্যালয় বলেছে, তিনি এমন কোনো পদক্ষেপ সমর্থন করবেন না যা গাজার মানুষকে তাদের জমি বা বাড়িঘর থেকে উচ্ছেদ করে। গত আগস্টে হোয়াইট হাউস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে অংশ নেন টনি ব্লেয়ার। যুদ্ধ পরবর্তী সময়ে গাজায় কিভাবে পরিচালিত হবে তা নিয়ে বৈঠক বিস্তারিত আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ জানান, এই বৈঠকে অত্যন্ত ফলপ্রসূ এবং বিস্তৃত বিষয় নিয়ে আলোচনার কথা বলা হলেও সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি। টনি ব্লেয়ার 2007 সালে ক্ষমতা ছাড়ার পর কয়েক বছর যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও জাতিসংঘের পক্ষে মধ্যপ্রাচ্য দূত হিসেবে কাজ করছিলেন। তার কাজের মূল লক্ষ্য ছিল ফিলিস্তিনি অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা এবং দ্বিরাষ্ট্র সমাধানের জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরি করা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থাকাকালে টনি ব্লেয়ার 2003 সালে ইরাক যুদ্ধে যুক্তরাজ্যের সেনাকে পাঠানোর সিদ্ধান্ত নেন। আন্তর্জাতিক মহলে ওই সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা হয় এবং পরবর্তী সময়ে যুদ্ধ সংক্রান্ত সরকারি তদন্তে বলা হয়, তিনি তৎকালীন গোয়েন্দা তথ্যের ভুল ও অসম্পূর্ণতার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন, বিশেষ করে ইরাকে গণবিধ্বংসী অস্ত্র তৈরির বিষয়ে নিশ্চিত না হয়ে।
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় কূটনীতিকদের ওয়াকআউট। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় মঞ্চে উঠতেই বিভিন্ন দেশের কূটনীতিক প্রতিনিধিরা গণহারে ওয়াকআউট করেন। তবে একই সময়ে দর্শক সারিতে থাকা তার সমর্থকেরা উল্লাস প্রকাশ করেন। জাতিসংঘ থেকে বার্তা সংস্থা AFP খবর জানায়, সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের প্রথম দিনে নেতানিয়াহু তার ভাষণ শুরু করার আগে সব প্রতিনিধিকে শান্ত থাকতে বলা হয়। ফিলিস্তিনিদের উপর নজরদারিতে মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহারের অনুমতি হারাল ইসরায়েল। ইসরায়েলের সেনাবাহিনীকে নিজেদের প্রযুক্তি ব্যবহারের অনুমতি বাতিল করেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। এই প্রযুক্তি ব্যবহার করে তারা গাজা ও পশ্চিম তীরে প্রতিদিন লাখ লাখ ফিলিস্তিনির ফোন কলের তথ্য সংগ্রহ করত। বৃহস্পতিবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান কথা জানিয়েছে। সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাতে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহের শেষের দিকে মাইক্রোসফট ইসরায়েলের কর্মকর্তাদের জানিয়েছে তাদের সেনাবাহিনীর অভিজাত গোয়েন্দা সংস্থা ইউনিট ৮,২০০ কোম্পানির শর্ত লঙ্ঘন করেছে। ইসরায়েলের সেনাবাহিনী মাইক্রোসফটের আজুর ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে নজরদারির বিশাল ডেটা সংরক্ষণ করেছিল। ইউনিট ৮,২০০ কর্তৃক মাইক্রোসফটের আজুর প্ল্যাটফর্ম ব্যবহার নিয়ে গত মাসে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিল গার্ডিয়ান। এই প্রতিবেদনের জেরেই ইসরায়েলি সেনাবাহিনী গোয়েন্দা সংস্থাটির কিছু প্রযুক্তি ব্যবহারের অনুমতি বাতিল করল মাইক্রোসফট। ওষুধের উপর ট্রাম্পের ১০০% শুল্ক আরোপের বিরাট ক্ষতির আশঙ্কা ভারতের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার ঘোষণা করেছেন আগামী ১ অক্টোবর থেকে তার দেশে ব্র্যান্ডেড ও পেটেন্ট প্রাপ্ত ওষুধ আমদানির ক্ষেত্রে ১০০% পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। ভারতের ওষুধ শিল্প মার্কিন বাজারের উপর অনেক বেশি নির্ভরশীল, তাই এই সিদ্ধান্তের কারণে দেশটির ওষুধ খাত ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ২০২৫ সালের ১ অক্টোবর থেকে আমরা যে কোনো ব্র্যান্ডেড বা পেটেন্ট প্রাপ্ত ওষুধের উপর ১০০% শুল্ক আরোপ করব, যদি না কোনো প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র তাদের ওষুধ উৎপাদনের কারখানা তৈরি করছে। ট্রাম্পের পোস্টগুলো দেখাচ্ছে তিনি শুল্কের ব্যাপারে শুধু আগস্টে চালু হওয়া নতুন বাণিজ্য নীতি বা আমদানি করে সীমাবদ্ধ থাকছেন না, তিনি আরও শুল্ক আরোপ করতে চাইছেন এবং একে বিস্তৃত পরিসরে ব্যবহার শুরু করেছেন। তিনি মনে করেন করগুলো তার দেশের সরকার বাজেট ঘাটতি কমাতে এবং দেশীয় উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করবে। ট্রাম্প আরও বলেছেন, রখানা করছে বলতে বোঝানো হবে জমি প্রস্তুত করা হচ্ছে অথবা নির্মাণ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র যদি অন্য দেশের কোনো কারখানার কাজ শুরু করা হয়ে থাকে তবে তার ওষুধে শুল্ক আরোপ করা হবে না। এ বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ। সর্বশেষ শুল্ক ব্যবস্থায় ট্রাম্প রান্নাঘরের ক্যাবিনেট ও বাথরুম ভ্যানিটির উপর ৫০%, আসবাবপত্রের উপর ৩০% ও ভারী ট্রাকের উপর ২৫% শুল্ক আরোপ করেছেন। যারা নির্বাচন নিয়ে চক্রান্ত করবে তারা আস্থা করে নিক্ষিপ্ত হবে, নবিউল্লাহ নবী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা ৫ আসনের প্রধান সমন্বয়ক নবিউল্লাহ নবী। আজ শুক্রবার যাত্রাবাড়ির ৫০ নং ওয়ার্ডে ওয়াসা রোড জামে মসজিদ জুমার নামাজ আদায় করেন তিনি। নামাজের পর মুসল্লিদের সাথে কুশল বিনিময়ের শেষে তিনি স্থানীয়দের মাঝে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি লিফলেট বিতরণ করেন। সেই সঙ্গে তিনি আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। এ সময় নবিউল্লাহ নবী বলেন, একটা গোষ্ঠী দেশে অস্থিতিশীলতার চেষ্টা করছে, তারা দেশে সংকট তৈরি করার নানা ষড়যন্ত্র শুরু করেছে। এখন সবাইকে সতর্ক থাকতে হবে। দেশে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি সংগ্রাম চলবে। তিনি আরো বলেন, দেশের জনগণ এখন ভোট উৎসবের জন্য মুখিয়ে আছে। এরপরও যারা নির্বাচন নিয়ে চক্রান্ত করবে তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে।